আচ্ছা, অ্যাস্ট্রোলজি বা নিউমেরোলজি এটা কি মানুষের স্ট্রেংথ এবং উইকনেস সেটা কি বলে দিতে পারে? ডেফিনেটলি বলে দিতে পারে। নিউমারোলজি তো বলতেই পারে, যেরকম আমি তোমাকে বললাম রুলিং নাম্বার ওয়াইজ। সাড়ে সাথীতে সাধারণত কি বলা হয়, কি কি করা যায় না বা কি কি না করা উচিত? সবার ফার্স্টে তো আমি বলবো সবাইকে অ্যালকোহল থেকে যত পারবে দূরে থাকতে হবে, কারণ স্যাটার্ন একদমই অ্যালকোহল পছন্দ করে না। কারো মঙ্গল খারাপ বা মঙ্গল ভালো করতে হলে কি করণীয়? দেখো, মঙ্গল খারাপ হলে সবার ফার্স্টে যেই জিনিসটা হয় যে তোমার মধ্যে কনফিডেন্সের ভীষণ অভাব থাকে, তুমি কোনো কাজে কনফিডেন্স পাবে না। যে বিভিন্ন জায়গায় দেখতে পাওয়া যায় যে আপনি এটা করুন বা এটা করলে লক্ষ্মী লাভ হবে। পুরোপুরি ফেথ নিয়ে যদি তুমি করতে পারো, যেগুলো শর্ট রেমেডিজ যেগুলো থাকে 21 ডেজ বা 51 ডেজের যেগুলো থাকে, সেগুলো করলে সাময়িক রিলিফ অনেকেই পায়। আমারও এরকম অনেক ক্লায়েন্টসদের পজিটিভ ফিডব্যাকস আছে, তারা পায়। আচ্ছা, অ্যাস্ট্রোলজি বা নিউমেরোলজি এটা কি মানুষের স্ট্রেংথ এবং উইকনেস সেটা কি বলে দিতে পারে বা প্রেডিক্ট করতে পারে? হ্যাঁ, ডেফিনেটলি বলে দিতে পারে। নিউমারোলজি তো বলতেই পারে, যেরকম আমি তোমাকে বললাম রুলিং নাম্বার ওয়াইজ। প্লাস অ্যাস্ট্রোলজি আরো অ্যাকিউরেটলি তোমাকে বলে দিতে পারে, কারণ তোমার মুন সাইন যেটা থাকে, সে অ্যাকচুয়ালি তোমার ইনার সেলফ, যেটা তোমার মধ্যে কি পজিটিভিটি আছে, কি নেগেটিভিটি আছে, সেটাকে যখন তুমি বুঝে উঠতে পারবে, তুমি তোমার সেলফ ডেভেলপমেন্ট আরো ভালো করে করতে পারবে। তো যেটা মুন সাইন বা রাশি আমরা যেটা বলে থাকি, সেটা আরো ভালো করে বলে দিতে পারে। মানে পুরোটাই প্রেডিক্ট করা যায়। পুরোটাই প্রেডিক্ট করা যায়। আচ্ছা, ঠিক এই জায়গা থেকে জানতে চাইবো, যদি সত্যি সমস্তটাই প্রেডিক্ট করা যায় বা যেত বা আমার ভবিষ্যতে কি হবে আমি যদি আগে থেকেই জানতে পারি বা জানতে পারতাম, তাহলে তো আমি আমার ভবিষ্যৎটা ওইভাবে গুছিয়ে নিতে পারতাম এবং প্রত্যেক অ্যাস্ট্রোলজি যারা করেন বা নিউমেরোলজি যারা করেন তারাও তো তাদের লাইফটাকে ঠিক সেভাবেই গুছিয়ে নিতে পারতেন, তাহলে তো কোনো সমস্যাই থাকতো না। এটা তো হয় না, তাহলে কেন? কারণ কিছু ক্ষেত্রে ওই যে একদম ফার্স্টে বলেছিলাম যে কিছু ক্ষেত্রে তোমার দশা মহাদশা বা তোমার প্ল্যানেটারি যে পজিশন গুলো আছে অলরেডি, তোমার যেই যেই চার্টে বসে আছে, সেগুলোকে তো তুমি চেঞ্জ করতে পারবে না। যেই জিনিসগুলো তোমার ডিসিশনস এর উপর ডিপেন্ড করছে, যে আমি কোন কেরিয়ারটা চুজ করছি বা কোন দিকে গেলে আমার কি হতে পারে, সেগুলো তুমি আজকে চুজ করতে পারছো। বাট যেগুলো তোমার অলরেডি চার্টে, ধরো তোমার সিক্স হাউস যেরকম মানুষের হেলথ ডিনোট করে, তোমার ওই হেলথের জায়গায় অলরেডি এমন একটা প্ল্যানেট বসে আছে, ধরো 6 হাউসে তোমার রাহু বসে আছে, তো সে অলরেডি ওখানে বলে দিচ্ছে যে তোমার টিউমার জাতীয় কোনো প্রবলেম বা তোমার ক্যান্সার জাতীয় কোনো প্রবলেম আসবে। এবার সেটা যখন অলরেডি ওই পজিশনেই বসে আছে, তুমি তো তাকে ওই পজিশন থেকে সরাতে পারবে না, তো তখন সেই জিনিসটা তোমার অলরেডি আসবে। ঠিক আছে, এবার মানুষের উইলিংনেসও অনেক কাজ করে। কিছু মানুষ অনেক কিছু জেনেও সেগুলোকে চেঞ্জ করতে চায় না। যেরকম কোনো মানুষের যখন সাড়ে সাথী বা কিছু শুরু হয়, আমরা ওদেরকে অনেকবার বলি যে সাড়ে সাথী মানে ভয় পাওয়ার কিছু নেই, বাট ভয় তখনই তোমাদের পেতে হবে যখন তোমরা নিজেরা ডিসিপ্লিন থাকবে না, তোমাদের নিজেদের কর্মাস ঠিক থাকবে না, বা সময়ের কাজটা তোমরা নিজেরা সময় করবে না। বাট কোনো মানুষ এগুলোকে জেনেও সেগুলোকে ফলো করে না। তারা অ্যাকচুয়ালি সময়ের কাজ সময় করে না, তারা ভাবে যে আমার কাছে এখনো অনেক টাইম আছে, আমি করে নেব, ডিসিপ্লিন থাকে না। তো তাহলে তো সেটা নেগেটিভ এফেক্ট সেখানে আসবেই। একদম, মানে ওই কর্মাটাও ম্যাটার করছে কর্মা এখানে ভীষণ তাহলে। ম্যাটার করে। দুটোই তাহলে একসঙ্গে সাইমেন্টেনিয়াসলি চলবে, এরম নয় যে আমি শুধু ভাগ্যে এটা হবে এটা লেখা আছে তাই জন্য আমি বসে থাকলাম, সেটা করলেও না, হবে না। না। এই যে সাড়ে সাথী প্রসঙ্গ তুললে, এই সাড়ে সাথী মানে এখন কাদের কাদের সাড়ে সাথী চলছে? এখন মেষ রাশিতে সাড়ে সাথী শুরু হয়েছে এই 2025 মার্চেই। তার সঙ্গে মীন রাশিতে সাড়ে সাথীর এটা সেকেন্ড ফেজ চলছে, হুম। অ্যান্ড কুম্ভ রাশিতে এটা সাড়ে সাথীর লাস্ট ফেজ চলছে। আচ্ছা, মানে সেই অনুযায়ী সময়টা কাটবে আর কি, মানে কখন গিয়ে এটা ওভার করবে। হ্যাঁ। এবং সাড়ে সাথীতে সাধারণত কি বলা হয়, কি কি করা যায় না বা কি কি না করা উচিত, মানে এই দেখো, সময়টা সাড়ে সাথীতে সবার ফার্স্টে তো আমি বলবো সবাইকে অ্যালকোহল থেকে যত পারবে দূরে থাকতে হবে, কারণ স্যাটার্ন একদমই অ্যালকোহল পছন্দ করে না। আর যদি কখনো অকেশনালি করতেও হয় বা কিছু, তো স্যাটারডেজ গুলো যেন পুরোপুরি বাদ দেওয়া হয়। ডিসিপ্লিনে ভীষণ থাকতে হবে, তোমার খাবার দাবারের দিক থেকে শুরু করে রোজ একটু ফিজিক্যালি অ্যাক্টিভ থাকা, ইয়োগার দিকে, বা তুমি জিম করলে বা যাই করলে ফিজিক্যালি একটু অ্যাক্টিভ থাকা, নিজের হেলথের খেয়াল রাখা।
তো তুমি যত ডিসিপ্লিন থাকবে, মেন্টালি ফিজিক্যালি যত অ্যাক্টিভ থাকবে, তুমি তত ভালো করে কাজ করতে পারবে। তো স্যাটার্ন দেখবে তুমি কত কাজ করছো, কারণ স্যাটার্ন পুরোপুরি ম্যাটেরিয়ালিস্টিক প্ল্যানেট। তুমি যত বেশি কাজ করবে, তুমি প্রথম যে 5 বছর থাকে সাড়ে সাতি, তুমি ফলের চিন্তা না করে তুমি শুধু কাজ করে যাও। স্যাটার্ন তোমার পরীক্ষা নেবে, অনেক ব্লকেজ দেওয়ার চেষ্টা করবে, তোমাকে ডিমোটিভেট করার চেষ্টা করবে। সবকিছুর পরেও তুমি যদি ফলের আশা না রেখে কাজ করে যেতে পারো কন্টিনিউ, লাস্টের 2.5 বছর কিন্তু শনি তোমাকে রাজা বানিয়ে দিয়ে যাবে। একদম, মানে সেই ধৈর্যটা ধরতে সেই হবে। ধৈর্য তোমাকে ধরে রাখতে হবে। একদম। এই বছরটা যেটা বলা হয়, মানে আমরা তো বিভিন্ন মাধ্যমে শুনি, আজকাল সোশ্যাল মিডিয়া এমন একটা জিনিস যেটা, যে প্ল্যাটফর্মটা বিভিন্ন অ্যাস্ট্রোলজি যারা করেন, অ্যাস্ট্রোলজারদের, নিউমেরোলজিস্টের বিভিন্ন রকম বার্তা আমরা শুনতে পাই বা দেখতে পাই, এবং সেখান থেকেই আমরা যেটা ফাইনালি বা অনেক ক্ষেত্রে জানতে পেরেছি যে এই বছরটা মঙ্গলের। হ্যাঁ। তবে কারো মঙ্গল খারাপ বা মঙ্গল ভালো করতে হলে কি করণীয়, মানে আর যে খারাপ সেটাই বা কি করে বুঝবেন কেউ? দেখো, মঙ্গল খারাপ হলে সবার ফার্স্টে যে জিনিসটা হয় যে তোমার মধ্যে কনফিডেন্সের ভীষণ অভাব থাকবে, তুমি কোনো কাজে কনফিডেন্স পাবে না, তোমার মাথা ভীষণ গরম হবে। মানে ছোট থেকেই দেখবে যে তুমি হয়তো বন্ধু বান্ধবদের সঙ্গেও ঝগড়া করছো বেশি, মারামারি, যেরকম বাচ্চা ছেলেরা গিয়ে স্কুল কলেজে করছে। মঙ্গল আমাদের ব্লাডের সঙ্গে কানেক্ট থাকে, তো মঙ্গল খারাপ হলে মানুষ অনেক ব্লাড রিলেটেড প্রবলেমে ভোগে, যেরকম অ্যানিমিয়া রিলেটেড, প্রেশার রিলেটেড প্রবলেমে ভুগতে পারে। মঙ্গল খারাপ থাকলে স্পেশালি মহিলারা অনেক সময় গাইনি বা হরমোনাল রিলেটেড প্রবলেমে ভুগে থাকে। মঙ্গল খারাপ হলে তোমার ম্যারেজে অনেক সময় অনেক অবস্ট্যাকলস আসে, বা আফটার ম্যারেজ লাইফও রাগারাগি চরম পর্যায় পর্যন্ত চলে যায়। তো এগুলো যখন হতে স্টার্ট হবে, তুমি বুঝে যাবে যে তোমার মঙ্গল খারাপ আছে, অ্যান্ড তুমি ফিজিক্যালিও দিনের পর দিন ভীষণ উইক ফিল করা স্টার্ট করবে, তোমার বডিতে কোনো এনার্জি আসবে না। তো মঙ্গলকে সবার ফার্স্টে তো অ্যাক্টিভ করার জন্য বা পজিটিভ করার জন্য সব থেকে ইজি রেমেডি যেটা হচ্ছে, সেটা যে কোনো মঙ্গলবার দিন থেকে শুরু করে রেগুলার হনুমান চালিসা চ্যান্ট করো। এবার হনুমান চালিসা চ্যান্ট করার সময় তোমাকে খেয়াল রাখতে হবে যে যখন তুমি মেডিটেশন করছো বা চ্যান্ট করছো, তুমি যাতে সাউথে বসে সেই চ্যান্টিংটা করো, কারণ সাউথ ডাইরেকশন হনুমানজির ডাইরেকশন হয়ে থাকে। সেকেন্ড, চ্যান্টিং এর সামনে তোমার সামনে এরকম যেন একটা কাঁচের গ্লাস আর তার মধ্যে হাফ গ্লাস জল রেখে দেবে। যখন চ্যান্টিং শেষ হয়ে যাবে, তারপরে তোমার যে পজিটিভ এনার্জিটা ওই গ্লাসের জলের মধ্যে গেছে, তুমি সেই জলটা তারপরে পান করে নেবে। এটা সব থেকে ইজি রেমেডি তোমার মঙ্গলকে পজিটিভ রাখার, রেগুলার যদি তুমি করতে পারো। যদি না করতে পারো, তখন এবার মানুষকে টাকা পয়সা খরচা করতে হবে, জেমস্টোন পড়তে হবে। মানে এই যে বিভিন্ন রকমের স্টোন, তাহলে এটারও একটা ভূমিকা রয়েছে এগুলো ঠিক করতে, কারণ প্রত্যেকটা আলাদা আলাদা জেমস্টোন বা ক্রিস্টাল আলাদা আলাদা প্ল্যানেটস এর এনার্জির সঙ্গে কানেক্টেড থাকে, আমাদের চক্রাজের এনার্জির সঙ্গে কানেক্টেড থাকে। তো ঠিক জেমস্টোন বা ঠিক ক্রিস্টাল পড়লে সেটা তোমাদের এনার্জিকেও যেরকম ব্যালেন্স করে, তোমাদের প্ল্যানেটস এর যে নেগেটিভ বা ম্যালফিক এফেক্টস গুলো থাকে সেগুলোকেও কন্ট্রোলে রাখে। আচ্ছা, এখন আবারও সেই সোশ্যাল মিডিয়ার প্রসঙ্গেই আসছি, যে বিভিন্ন জায়গায় দেখতে পাওয়া যায় যে আপনি এটা করুন বা এটা করলে লক্ষ্মী লাভ হবে, এরকম একটা প্রসেস হয়তো বলছেন কেউ 21 দিন করুন, 45 দিন করুন, তাহলে প্রচুর টাকা পয়সা আসবে বা টাকা পয়সা আসার রাস্তাটা খুলে যাবে। অ্যাজ আ নিউমেরোলজিস্ট কি বলবে, মানে চাইলেই কি তাহলে এই পদ্ধতিগুলো যদি ফলো করা হয় তাহলেই কি লক্ষ্মী লাভ হয়? দেখো, কিছু ক্ষেত্রে হয়, কারণ এগুলো জেনারেল রেমেডিস, এগুলো সবাই ফলো করতে পারে। তোমার চার্টে যদি অ্যাজ সাচ হিউজ কোনো প্রবলেম না থাকে, যেরকম ধরো কালসর্প যোগ বা গুরুচণ্ডাল দোষ বা কিছু হিউজ প্রবলেম যদি না থাকে, তাহলে জেনারেল রেমেডিস যেগুলো থাকে সেগুলো যদি তুমি পুরো পজিটিভলি ফলো করো, কারণ যে কোনো রেমেডি ফলো করার আগে এক হচ্ছে তোমাকে সেটার উপর পুরোপুরি বিশ্বাস রাখতে হবে। কারণ তোমার যদি সেখানে কোনো ইফ অ্যান্ড বাট আসে বা ডাউটিং নেচার চলে আসে যে আদেও হবে কি হবে না বা কিছু হয় না এসব করে, তার মানে তুমি সেই জিনিসটার অসম্মান করছো, ডিসরেসপেক্ট করছো, তো সেটা করে তোমার কোনো লাভ হবে না। বাট পুরোপুরি ফেথ নিয়ে যদি তুমি করতে পারো, যেগুলো শর্ট রেমেডিস যেগুলো থাকে 21 ডেজ বা 51 ডেজ এর যেগুলো থাকে, সেগুলো করলে সাময়িক রিলিফ অনেকেই পায়। আমারও এরকম অনেক ক্লায়েন্টসদের পজিটিভ ফিডব্যাকস আছে, তারা পায়। এরকম রেমেডিস আছে যেগুলো তুমি হোল লাইফ করতে পারো, তোমার বাস্তুর জন্য, তোমার পরিবারের জন্য, তোমার নিজের জন্য। যেরকম বৃহস্পতির কিছু রেমেডিস আছে, সেগুলো করলে অ্যাবান্ডান্স কোনোদিন বন্ধ হয়ে যাবে না তোমার বাস্তুতে, বা তোমার ওয়েলথ কোনোদিন আটকে যাবে না। এবার বাকিটা তো তোমার কাজের উপরেও ডিপেন্ড করছে যে তুমি কত খাটছো।
একদম। সেই রেমেডিগুলোর দু একটা যদি আমরা আমাদের দর্শকদের জন্য পাই। সব থেকে বলবো, ভীষণ ভীষণ আমার ক্লায়েন্টসদের থেকে আমি পজিটিভ ফিডব্যাক পেয়েছি একটা বৃহস্পতির রেমেডি আমি বলে দিচ্ছি। এটা যেরকম তুমি তোমার নিজের জন্য করতে পারো, সেরকম তোমার বাস্তুর জন্যও করতে পারো। তবে এটার জন্য তোমাকে একটু হলুদ চন্দন কিনে আনতে হবে। আর যদি হলুদ চন্দন বাজারে না পাও, তাহলে যে কোনো বুধবার দিন রাত্রেবেলা একটু সাদা চন্দন আর হলুদ গুঁড়ো মিশিয়ে পেস্ট করে তোমাকে ঠাকুর আসনে রেখে দিতে হবে। তো ওটা হলুদ চন্দন তৈরি হয়ে গেল। বৃহস্পতি, যে কোনো বৃহস্পতিবার দিন থেকে শুরু করে স্নান করে উঠে তোমাকে ছেলেরা বাঁ হাতের তর্জনীতে আর মেয়েরা ডান হাতের তর্জনীতে হলুদ চন্দনটা নেবে। তো মেয়েরা কি করবে, বাঁ হাতের বৃহস্পতির মাউন্টে, ছেলেরা হলে ডান হাতের বৃহস্পতির মাউন্টে ওই চন্দনটা নিয়ে বোলাতে বোলাতে বলবে ওম ব্রিম বৃহস্পতায়ে নমঃ। এখানে 3 বার বোলাতে বোলাতে বলবে। তারপরে হাত জড়ো করে 3 বার বলবে। তোমার থার্ড আই চক্রা, এখানে আঙুলটা রেখে 3 বার বলতে হবে, থ্রোট চক্রাতে রেখে 3 বার বলতে হবে। তাহলে টোটাল 12 টাইমস তুমি মন্ত্রটা বলছো, ওম ব্রিম বৃহস্পতায় নমঃ। এটা যত তুমি বলতে থাকবে, যত তোমার মন্ত্রজের নাম্বার বাড়তে থাকবে, তত বেশি তুমি লাইফে ওয়েলথ অ্যাট্রাক্ট করতে থাকবে। আর এটা কোনো 21 দিন 22 দিন ওরকম না, এটা তুমি হোল লাইফ করতে থাকো। হোল লাইফই তুমি সেই ওয়েলথ অ্যাট্রাক্ট করতে থাকবে। মানে এটা কি শুধু বৃহস্পতিবারেই করতে হবে? না, এটা বৃহস্পতিবার দিন থেকে স্টার্ট করতে হবে, বাট এভরিডে করতে হবে। ওকে, এটা গেল একটা রেমেডি যারা অফকোর্স যারা বিশ্বাস করেন এবং যারা চাইছেন ওয়েলথ আসুক তাদের জন্য। আচ্ছা, এ বছরটা আমরা যদি একটু অন্য প্রসঙ্গে চলে যাই এখান থেকে, এ বছরের শুরু থেকে এখনো অবধি আমরা দেশের ক্ষেত্রে দেখেছি খুব একটা আনরেস্টফুল একটা জায়গা, মানে চারিদিকে কখনো ওয়ার, কখনো এটা হচ্ছে, কখনো সেখানে অশান্তি হচ্ছে, কাশ্মীরের ইস্যু, সমস্ত কিছু নিয়ে দেশের পরিস্থিতি যে খুব ভালো তেমনটা নয়, কন্ট্রোলে অনেকটা এসে গেছে, চেষ্টা করা হচ্ছে। বাকি যে সময়টা রয়েছে এবছর সেটা দেশের জন্য কেমন কেমন যাবে? দেখো, দেশের জন্য যদি বলি, মঙ্গলের বছর যেহেতু, সেহেতু তো এখানে মানে লড়াই, যুদ্ধ, একটা আনরেস্টফুল যে সিচুয়েশনস ক্রিয়েট হচ্ছে, এগুলো তো হচ্ছেই। বাট তার সঙ্গে ভালো জিনিস যেটা, যে অ্যাস্ট্রোলজিক্যালি স্যাটার্নের ট্রানজিট ঘটেছে তোমার পাইসিসে এই মার্চের 29 তারিখে, প্লাস বৃহস্পতির ট্রানজিশন হয়েছে রিসেন্টলি 14th মেতে মিথুন রাশিতে। তো যেটা আমাদের কান্ট্রির ইকোনমিক্যাল গ্রোথের জন্য ভীষণ ভালো। মানে যতই যাই হয়ে যাক, এইটুকু তুমি গ্যারেন্টিড থাকো যে আমাদের কান্ট্রিতে এই বছর ইকোনমিক্যাল ডিসগ্রোথ কিছু আসবে না। এবং যতই আনরেস্টফুল সিচুয়েশনে যাক বা মেন্টালি ডিসব্যালেন্স আসুক বা কিছু, ঘুরে ফিরে সে আবার স্টেবল সিচুয়েশনে চলে আসবে। পলিটিক্যালিও স্টেবিলিটি মেনটেন হবে, অ্যান্ড ইকোনমিক্যালি সবারই গ্রোথ আসবে দেশের সঙ্গে সঙ্গে। তাহলে ওভারঅল আমরা এটা পজিটিভ দিকেই ধরে রাখতে পারি। আচ্ছা, এই যে বিভিন্ন গ্রহের অবস্থান এবং তার উপরে নির্ভর করে একটা মানুষের লাইফের সময় পরিবর্তন হচ্ছে, তার চার্ট পরিবর্তন হচ্ছে, এরকম কি হওয়ার সম্ভাবনা থাকে সেই মানুষটি যখন জন্মগ্রহণ করেছে সে সময় এবং তারপরে, যেটা সে সময়ের সময় তারপরে দিন ক্ষণ সেগুলো দেখে যেটা প্রেডিক্ট করা হলো, পরে গ্রহের অবস্থান চেঞ্জের জন্য সেই প্রেডিকশনটাও আস্তে আস্তে চেঞ্জ হতে থাকছে? না, দেখো, অ্যাস্ট্রোলজিক্যাল চার্ট ডিপেন্ডই করছে তোমার বার্থ টাইমে গ্রহের পজিশনের উপরে। আচ্ছা, ঠিক আছে, সেটাই তোমার হরোস্কোপ। তো পরে সেটা কি হচ্ছে না হচ্ছে সেটার উপর তোমার হরোস্কোপ ডিপেন্ডই করছে না। তোমার হরোস্কোপ পড়বে না, আর সেই এফেক্টটা পড়তে পারে, বাট সেই এফেক্টটাও যখন যেভাবে পড়ছে সেটাও তোমার বার্থ টাইমে প্ল্যানেটস এর পজিশন যেটা আছে সেটার উপরেই পড়বে, সেটাকে চেঞ্জ হচ্ছে না। তাহলে তো তোমার রাশি লগ্ন এগুলো সময়ের সঙ্গে সঙ্গে চেঞ্জ হতে থাকতো। বাট আলটিমেটলি তোমার হরোস্কোপ ডিপেন্ডই করছে তোমার বার্থ, মানে এক্সাক্ট তুমি যখন জন্মাচ্ছ সেই ডেট অফ বার্থ, সেই বার্থ টাইম, সেই বার্থ প্লেসের উপরে। এবং তার উপর তার উপরে মানে ডিরাইভ করেই সেখান থেকে আমরা পাচ্ছি যে তোমার কখন কোন দশা চলছে, হোল লাইফে কখন কোন দশা আসবে, কখন কোন মহাদশা আসবে, সেটা তার উপরেই ডিপেন্ড করছে। তো সেগুলো কখনো চেঞ্জ হয়ে যাবে না। একদম। কিছুক্ষণ আগে তুমি বাস্তুর কথা বলছিলে। হ্যাঁ, বাড়ির বাস্তু ঠিক রাখা কতটা জরুরি? বাস্তু ঠিক রাখা সব থেকে বেশি জরুরি। তুমি যদি মানে
তোমার অরাকে পজিটিভ রাখতে চাইছো, নেগেটিভিটিস এর থেকে দূরে থাকতে চাইছো, কখনো দারিদ্র যোগে যেতে চাইছো না, বা কখনো এরকম চাইছো না যে তুমি ভীষণ ধার দেনায় জড়িয়ে পড়ছো, বা বাড়িতে সবার সঙ্গে সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে, সবার মধ্যে একটা ডিস্টেন্স ক্রিয়েট হয়ে যাচ্ছে। তো এগুলোর জন্য বাস্তু পজিটিভ রাখা তো ভীষণ দরকার। এই পজিটিভ রাখার জন্য মানে বাড়ির মেন দরজা সেটা কোন দিকে হবে, বাড়িতে যে মন্দির রয়েছে সেটা কোন দিকে বসবে, এগুলো নিয়ে কি টিপস দেবে? মন্দির তো সবসময় আমি বলবো নর্থ ইস্টে বসাতে। যদি নর্থ ইস্টে না বসাতে পারো তাহলে নর্থ সাইড বা ইস্ট সাইডে তুমি বসাতে পারো। মন্দির সবসময় এমন ভাবে বসাবে যাতে তুমি বসছো বা দাঁড়াচ্ছ তোমার নাভির থেকে ওপরের স্থলে মন্দিরের আসন থাকে, কারণ নাভির থেকে নিচের স্থলে চলে গেলে কিন্তু সেটা ভগবানদের ডিসরেসপেক্ট করা হয়। মন্দিরে কখনো একই ঠাকুরের একটার বেশি মূর্তি বা ছবি রাখা উচিত নয়। প্লাস মন্দিরে কখনো পূর্বপুরুষদের বা মারা যাওয়া মানুষদের ছবি রাখা উচিত নয়। অ্যান্ড মন্দিরে যেই ঠাকুর বা মূর্তি আমরা রাখি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। নোংরা থাকলে সেখান থেকেও বাস্তুতে রাহু আর বৃহস্পতির চণ্ডাল যোগ ক্রিয়েট হয়ে যায়, যেটাও আবার বাড়িতে কিন্তু দারিদ্র যোগ নিয়ে আসতে পারে। এন্ট্রান্সের ক্ষেত্রে যদি আমি বলি তাহলে এন্ট্রান্স তুমি যেদিকেই করো পজিটিভিটি নেগেটিভিটি থাকে, বাট ভীষণ পজিটিভ হয় ইস্ট সাইডের এন্ট্রান্স, তারপরে সাউথ ইস্ট সাইডের এন্ট্রান্স, তোমার নর্থ ইস্ট সাইডের এন্ট্রান্স, নর্থের এন্ট্রান্স খুব ভালো হয়ে থাকে। একদমই যেটা খুব খারাপ সেটা হচ্ছে সাউথ এন্ট্রান্স। সাউথ এন্ট্রান্স একদমই রাখা উচিত নয়, মানে ওটার জন্য তুমি কোনো রেমেডিও ফলো করতে পারবে না। সাউথ এন্ট্রান্স রাখা মানেই তোমার পরিবারের কোনো না কোনো জনের অ্যাক্সিডেন্টাল ডেথ হবেই, অ্যান্ড আস্তে আস্তে তুমি দারিদ্র যোগের দিকে যাবেই। তো ওটা তো একদমই রাখা উচিত নয়। আর ধরো বাড়িতে অনেকেই বলেন যে বাড়ির এক একটা দিকে এক একটা জিনিস রাখার একটা নির্দিষ্ট জায়গা রয়েছে। এবার যারা বাস্তু মেনে সেটা করছেন তারা করছেন, এবং যারা আগামী দিনে ভাবছেন যে না বাস্তু মেনেই করবেন তারা সেই চেঞ্জটাও করতে পারেন। কিন্তু সাধারণত বাড়ির কোন দিকটা একটু ওপেন রাখা দরকার? সবসময় নর্থ আর ইস্ট সাইড যত ওপেন রাখবে তত তুমি অ্যাবান্ডেন্স অ্যাট্রাক্ট করবে, ওয়েলথ অ্যাট্রাক্ট করবে। আর যখন মনে হচ্ছে যে কোনো স্টোরেজ রুম ক্রিয়েট করতে হবে বা ভারী কিছু বা ডাস্টবিন জাতীয় জিনিস, নোংরা সাউথ ওয়েস্টে বা সাউথ ওয়েস্টে। একদম। আচ্ছা, বাড়ির থেকে অনেক সময় হয় নেগেটিভ এনার্জি দূর করতে আমরা অনেক রকম পদ্ধতি নিয়ে থাকি বা টোটকা ব্যবহার করি। এটা কি বলবে যে মানে নেগেটিভ এনার্জি দূর করার জন্য বাড়িতে কি করণীয়, কি করা উচিত? দেখো, নেগেটিভ এনার্জি যাতে তোমার বাড়িতে প্রবেশই না করে তার জন্য সব থেকে একটা ইজি টোটকা আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে ফিটকিরির যে টুকরো হয় সেটাকে বাড়ির মেন যে এন্ট্রান্স আছে তার সামনে পাপোশ রাখো, পাপোশের নিচে দিয়ে রেখে দাও। যদি না দিয়ে রাখতে পারো একটা সাদা রঙের কাপড়ে বাঁধো, বেঁধে মেন এন্ট্রান্সের ওপরে ঝুলিয়ে রেখে দাও। ঠিক আছে? এটা যদি না করতে পারো তোমরা গাঁদা ফুল বা আম পল্লবের যে মালা হয়, তোরণ তৈরি করা হয়, সেটাও লাগাতে পারো, তবে সেটা শুকিয়ে গেলে তোমাদের আবার চেঞ্জ করতে হবে। প্লাস্টিকের লাগানোর কথা কিন্তু আমি বলছি না। এটা হয়ে গেল। এবারে যদি মনে করো যে বাড়ির ভেতরে নেগেটিভিটি আছে বা অনেক নেগেটিভ মানুষজন আসছে, সেই নেগেটিভ এনার্জি অলরেডি বাড়ির মধ্যে কাজ করছে, তখন সন্ধেবেলা কর্পূরদানিতে কর্পূর জ্বালাও, সেই কর্পূরের ধোঁয়া বাড়ির প্রত্যেকটা কোণে কোণে দেখাও, তারপরে সেটা তুমি রেখে দাও। ঠিক আছে? সেটা বাদেও যেটা করতে পারো যে প্রতি ফুল মুন আর নিউ মুনে, মানে পূর্ণিমার দিন আর অমাবস্যার পরের দিন, রক সল্ট দিয়ে পুরো ঘর পরিষ্কার করো। যেরকম আমরা ফিনাইল দিয়ে পরিষ্কার করি সেরকম রক সল্ট মানে সন্ধক লবণ যেটা হয় সেটা দিয়ে পুরো ঘর পরিষ্কার করো, পুরো পজিটিভ হয়ে যাবে। বাহ! অনেকগুলো টোটকা বা অনেকগুলো রেমেডি কিন্তু পাওয়া গেল। আচ্ছা, এই যে কিছুক্ষণ আগে কথা প্রসঙ্গে বলছিলে সানশাইন আর মুন সাইন, এই দুটোর মধ্যে কি পার্থক্য? সানশাইন হচ্ছে তোমার জোডিয়াক সাইন। তুমি আচ্ছা। যখন জন্মাচ্ছ তোমার ডেট অফ বার্থ ওয়াইজ তোমার জোডিয়াক সাইন বা সানশাইন ওখান থেকে বেরোয়, যেটা তোমার আউটার পার্সোনালিটি, মানে আর বাকি 5টা মানুষের কাছে তুমি কিরকম সেটাকে ডিনোট করে। মুনশাইন হচ্ছে তুমি যখন জন্মাচ্ছ তোমার সেই ডেট অফ বার্থ টাইম ওয়াইজ মুনের কি পজিশন আছে সেটার থেকে ডিরাইভ করা হচ্ছে। মুনশাইন হচ্ছে তোমার ইনার সোল, তুমি ভেতর থেকে মানুষটা কিরকম, তোমার ইনটিউশন পাওয়ার কিরকম, তোমার স্পিরিচুয়ালিটি কি আছে, তোমার মানে তোমার ইমোশনস কি, সেটাকে মুনশাইন ডিরাইভ করে। আচ্ছা, এই যে অনেকেই ফেস রিডিং করতে পারেন বা একটা মানুষকে দেখে বলে দিতে পারেন যে তার মধ্যে
কি রয়েছে, তার মনের মধ্যে কি চলছে বা কি ভাবছেন, খানিকটা ফেস রিডিং করতে পারেন। এটার সঙ্গে কি নিউমেরোলজির কোনো যোগসূত্র না, রয়েছে? কোনো যোগসূত্র নেই। আর বেসিক্যালি আমি নিজেও এই ফিল্ডটায় যাইনি এখনো অব্দি। ভবিষ্যতে যাওয়ার ইচ্ছে আছে। হুম, হুম। যদি স্টাডি করি ডেফিনিটলি তোমাকে বলবো। একদম। আচ্ছা, অ্যাস্ট্রোলজি আর কর্মা এটার মধ্যে কি কানেকশন? অ্যাস্ট্রোলজির সঙ্গে কর্মার কানেকশন আছে, কারণ তোমার পাস্ট লাইফের যে কর্মাস থাকে সেটা অনেক সময় আনরিজলভড রয়ে যায়, যেটা তোমাকে এই লাইফে সলভ করতে হয়। তো সেই কর্মাস আমরা অ্যাস্ট্রোলজিক্যালি ফিফথ হাউসের যে চার্ট থাকে সেই ফিফথ হাউস থেকে আমরা বুঝতে পারি যে তোমার পাস্ট লাইফের কোন কর্মা আনরিজলভড রয়ে গেছে। বা তোমার রাহু আর কেতুর পজিশন, চন্দ্রর সাউথ নোড নর্থ নোডের যে পজিশন থাকে, সাউথ নোড বলে দেয় যে পাস্ট লাইফে কোন বাজে জিনিসটার জন্য তোমার কর্মার উপরে এফেক্ট পড়ছে। নর্থ নোড বলে দেবে যে কোন জিনিসটার থেকে তোমাকে স্পিরিচুয়ালি ডিস্টেন্স মেনটেন করতে হবে তোমার কার্মিক লেসেন্স এর জন্য। স্যাটার্নের পজিশন বলে দেবে যে তোমার কর্মা ওয়াইজ তোমার কি রেজাল্ট আসতে চলেছে, কারণ কর্মার মেন প্ল্যানেট হচ্ছে স্যাটার্ন। তো কর্মা ভীষণ ম্যাটার করে অ্যাস্ট্রোলজিক্যালি। শুধু পাস্ট লাইফেরই নয়, প্রেজেন্ট লাইফেও তুমি কি করছো, সেটা বাজে করলে বাজে পাওয়ার জন্য, ভালো করলে ভালো পাওয়ার জন্য, কর্মা ভীষণ ম্যাটার করে। ম্যাটার করে। অনেক সময় হয়, কিছুক্ষণ আগে নেগেটিভিটির কথা বলছিলে, ধরো কোনো একজন মানুষ, সে তোমার বন্ধুও হতে পারেন বা অন্য কেউ অপরিচিত ব্যক্তিও হতে পারেন, তার সঙ্গে কথা বলার পর বা তার সেখানে তার প্রেজেন্স অনেক সময় একটা নেগেটিভ ভাইব দেয়। তো এক্ষেত্রে কি কিছু করণীয় রয়েছে? এক্ষেত্রে সব থেকে ভালো জিনিস যেটা, সেটা হচ্ছে বাড়িতে যাও, বা বাড়িতেই যদি সে দেখা করে গেল, বা তুমি বাইরে গিয়ে কোথাও দেখা করলে বা কিছু এলে, তুমি বাড়িতে এলে তোমার স্নানের জলে অল্প একটু কফি পাউডার মেশাতে পারো আর অল্প একটু রক সল্ট মিশিয়ে তুমি স্নান করে নাও, তোমার অরা পুরো ক্লিন হয়ে যাবে। একদম, মানে যে নেগেটিভিটিটা আমি যে হয়তো ক্যারি নেগেটিভিটি করছি, তুমি ক্যারি করছো, তোমার অনেক সময় ড্রেনেজ ফিল হতে পারে, তুমি মেন্টালি ড্রেন ফিল করতে পারো, তোমার মনে হতে পারে তোমার মধ্যে আর কোনো এনার্জি আসছে না, ভীষণ ডাউন ফিল করছো, সব দূর হয়ে যাবে। একদম।